নেত্রকোনায় ফসলের হাসপাতাল, 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড। পুরান ঢাকার সিক্কাটুলিতে সড়ক উন্নয়ন কাজে স্থবিরতা, চলাচলে বেড়েছে ঝুঁকি। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে 211 রানের লিড হাতে, 5 উইকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্য নয়, ফসলের হাসপাতাল। নিজেদের উদ্যোগে নেত্রকোনায় এই হাসপাতাল তৈরি করেছেন কৃষকরা। উৎপাদিত ফসলের রোগ বালাই হলে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে নেওয়া হয় পরামর্শ। রোগ জটিল হলে পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। শুধু তাই নয়, 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড গড়েছে তোষাইপাড়ের কৃষক সংগঠন নামের এই প্রতিষ্ঠান। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে ফসলের হাসপাতাল। 504 জাতের বিলুপ্ত ধানের জাত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। আটাপাড়া উপজেলার অভয়পাড়া এলাকায় 2005 সালে গড়ে ওঠে তোষাইপাড়ের কৃষক সংগঠনটি। নিজেদের ফসল রক্ষণাবেক্ষণ ও রোগবালাই থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষকদের এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও। বিনামূল্যে বিলুপ্ত জাতের ধান বীজ সংগ্রহ করে নিজেরাই আবার সংরক্ষণ করছেন তারা। আগে আমরা কামা করতাম, টিভি করতাম, বড়ু করতাম, লাফা করতাম, এগুলা কোনো জায়গায় নেই। আমাদের ইনো আছে, আমরা সবাই শ্বাস করছি। আমি প্রথম 6টা জাত নিয়ে এই পিপিএস প্লট শুরু করি। এখন প্রায় 504টা জাতের মতো ধান আমার এখানে আছে। হাসপাতালটা চালানোর উদ্দেশ্য হইলো এই যে ফসলের রোগ বালাই হইলে এইটা আমরা এনে বইয়া পরামর্শ করি কি ব্যবস্থা নেওয়া যায়, আলাপ আলোচনা করি। স্থানীয় জাতের বিলুপ্ত ধান নিয়ে গবেষণা করছেন কৃষকরাই। উচ্চ ফলনশীল ধানের সাথে টেক্কা দিয়ে পুরনো জাতের বিলুপ্ত ধান সংগ্রহ ও আবাদে লাভবান হচ্ছে তারা। যে ধান অল্প খরচে অধিক ফলন হয় সেটা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করেন তারাই। আমরা ধান 20 জন আমরা পোকা ধরে আমরা এই হাসপাতাল আমরা গিয়া হাসপাতাল থেকে ওষুধ আনি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ধান নেয়। 504 জাতের ধান বাছাই করে গেল 18 বছরে 65 জাতের ধান চাষে লাভবান হয়েছেন কৃষকরা। দেশীয় জাতের ধান চাষে অল্প খরচে অধিক লাভবান হচ্ছে বলে জানালেন এই গবেষক। কৃষক তার বীজ হারিয়ে এখন কোম্পানির বীজের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে কৃষক কিভাবে তারা ফিরে আসবে, এই উদ্দেশ্যকে নিয়েই নেত্রকোনা অঞ্চলের কৃষকেরা কাজটা শুরু করেছিলেন। কৃষকদের এমন উদ্যোগকে সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা বলছে এই গবেষণা ধানজাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের যে বৈচিত্র্যময় ধানগুলি ছিল সেগুলি জাতগুলি মাঠ পর্যায়ে ধরে রাখার জন্য তাদের এই উদ্যোগটাকে আসলে একটা প্রশংসার দাবিদার। সরকারি বেসরকারি পর্যায় থেকে এ ধরনের কৃষক সংগঠনকে সহযোগিতার মাধ্যমে কৃষিখাত এগিয়ে নেওয়ার আহ্বান নেত্রকোনাবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পুরান ঢাকার সিক্কাটুলি এলাকার মাজেদ সর্দার রাস্তার উন্নয়ন কাজ দীর্ঘদিন অসম্পূর্ণভাবে ফেলে রেখেছে সিটি কর্পোরেশন। এতে এলাকাবাসীর পাশাপাশি চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শিক্ষার্থীরা। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। রিপোর্ট মাহাতাব মিনহাজের। এই গলিটির ঠিক অপর প্রান্তেই নাজিরা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানকার প্রায় শতাধিক শিক্ষার্থী প্রত্যেক দিন প্রচণ্ড ঝুঁকি নিয়ে এভাবেই পার হয় এই রাস্তাটি। কিন্তু সিটি কর্পোরেশন এই বিষয়টি নিয়ে বরাবরের মতোই উদাসীন। রোজ এমন ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনিচ্ছুক শিক্ষার্থীরা। এর মধ্যে অনেক শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করেছেন অভিভাবকরা। এই রাস্তায় চলাচল করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই রাস্তা দিয়ে আসতে খুব ভয় লাগে, অনেকজন পড়েও যায় এই রাস্তার মধ্যে। বৃষ্টি হলে অনেক রাস্তাটা ডুবে যায়। এই রাস্তার কারণে আমার এই বছর ছাত্রী চলে গিয়ে অনেক কমে আসা বছর সব এই স্কুলতে চলে গেছে। গার্ডিয়ানরা বলে যে বেতন দিয়ে পড়াবো, এই রকম পানি পাড়াই, আর পানি তো ভালো পানি না।
ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় এই গলিসহ মাজেদ সর্দার রাস্তাটি বছরের পুরো সময় থাকে ময়লা পানির নিচে। বাচ্চার মাদ্রাসা আমাকে যাইতে প্রতিদিন কষ্ট হইতেছে, চলাফেরা করতে পারি না, আসতে পারি না। আমরা সবাই এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যার সমাধান করতে গিয়ে উল্টো ভোগান্তি বাড়িয়েছে সিটি কর্পোরেশন। প্রায় আধা কিলোমিটার রাস্তার কাজ 6 মাসেরও বেশি সময় ধরে অসম্পূর্ণ রেখেছে তারা। এতে জনভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান টোটালি অফ। মাল এখানে নিয়ে আসবো, আমরা সেটা পারছি না। এখান থেকে একটা মাল ডেলিভারি হবে, এখানে ভ্যান আসতে পারছে না। ঠিকাদারের অভিযোগ, সিটি কর্পোরেশন সময় মতো টাকা না দেয় কাজ এগোচ্ছে না। আমাদের একটা বিল জমা দিছি, বিলটা তো দিতেছে না। আমি একসাথে তো সব কাজ করা যায় না, টাকা না থাকলে আমি কাজ করবো কেমন? একটা লোকের কি 7 কোটি টাকা একবারে থাকে? তবে সিটি কর্পোরেশন বলছে তার অভিযোগ সত্য নয়, শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। এটা একটা মিথ্যা অভিযোগ। কারণ হচ্ছে কি, একজন কন্ট্রাক্টর যখন টেন্ডার দেয় তখন তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে মর্মে ব্যাংকের প্রত্যয়নপত্র সহ দেয়। এখন সে একটা বিল নিতেই যদি তার টাকা শেষ হয়ে যায়, এর দায় সিটি কর্পোরেশনের না। ঠিকাদারের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিব এবং ঠিকাদারকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমরা তাগিদ দেব এবং তাকে আমরা নোটিশ দেব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এসআলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। আকবর হোসেন সুমনের 2 পর্বের প্রতিবেদনে আজ প্রথম পর্ব। নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় আর অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। বুলবুল গঙ্গের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যৌন হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ কর্মীদের এই মানববন্ধন বছর 5 আগের। বিক্ষুব্ধ কর্মীরা শাস্তির দাবি করেছিলেন নিজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের। মঞ্জুরুল আহসান বুলবুল ভাই, কিসের নেতা হয়েছেন আপনি? আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? উনি ক্যাডার বাহিনী দিয়ে ইটিভির এমপ্লয়ীদেরকে ভয় দেখায়। এটা কোন ধরনের ক্যাডার পালেন আপনি? সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনারা একটি আন্দোলন দেখাতে পারবেন না কোন সাংবাদিক এবং সাংবাদিক নেতার বিরুদ্ধে স্বয়ং সাংবাদিকরা রাজপথে নেমেছেন। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল। 2015 সালে ষড়যন্ত্রমূলক মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে সদল বলে প্রতিষ্ঠানটি দখল নেয় এস আলমের পা চাটা বুলবুল গংরা। তবে একসময় বুলবুল গংদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠা কর্মী ও গাড়ি চালকদের আক্রমণের মুখে পড়তে হয় বুলবুলকে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল খাটা এবং তাকে জেলে রেখে এসএলএমের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। 21 টেলিভিশন দখলের পর তার নিজস্ব বলয়ের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে বসিয়ে দেন উচ্চ পদে আর বৈষম্যমূলক আচরণ করেন 21-এর পুরনো কর্মীদের ওপর। মঞ্জুরুল আহসান বুলবুল আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, অথচ তার নিয়োগকৃত মানে যারা কাজ পারে না তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে বসায় রাখছে এবং বেতনের অধিকাংশ টাকাটাই তাদের পকেটে চলে যায়, আমরা এদিকে পাই না। এমনিতেই তো আমাদের চাকরি থাকে না, তার দরজা খোলা। সালাম সাহেবের লোক বলে আমরা তখন সালাম সাহেবের লোক মানে একটা গালি। উনি তার নিজস্ব যে গ্রুপটা ছিল তাদের নিয়ে উনি এখানে কাজ করতেন। এই গ্রুপ 17 নিয়ে উনি প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় উনি মিটিং করতেন। এই বৈষম্যমূলক আচরণের কারণে এখানে যারা কাজ করেছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে 2019 সালের 5 জানুয়ারি। দখলদারিত্বের 5 বছর পর 21-এর কর্মীদের তোপের মুখেই পদ থেকে সরে যেতে বাধ্য হন মঞ্জুরুল আহসান বুলবুল। যাবার আগে দেনা পাওনা পরিশোধের নামে পকেটে পুরে নেন প্রায় কোটি টাকা, সঙ্গে আবদার করে নিয়ে নেন প্রায় 40 লাখ টাকা মূল্যের আধুনিক গাড়িটিও। আর নিজের লোককে হেড অব প্রোগ্রাম পদে বসিয়ে কয়েক কোটি টাকার কৌশলে হাতিয়ে নেন। কি এমন ক্ষমতা ছিল তার
যার প্রভাবে মুখ খোলার সাহস ছিল না সহকর্মীদের। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতাই কি ছিল সেই অদৃশ্য শক্তি? প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসেছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিতভাবে। কেন জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। প্রধানমন্ত্রী তার যে বিদেশ ঘুরে আসার পরে বা এমনি যে প্রেস কনফারেন্সগুলো হলো, সেখানে যদি প্রশ্নকর্তাদের প্রশ্ন দেখেন, সেখানে শ্রুতি এত যে ওখানে সাংবাদিকতা ছিল না। মনে হয় যাদেরকে নিয়ে বিদেশ করেন তাদেরকে নিয়েই আবার প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকতার মুখোশে রাজনৈতিক ফায়দা হাসিলই ছিল তার মূল লক্ষ্য। যে পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশাসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের হয়ে সিটিং ফির পাশাপাশি নানান উপায়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। পদপদবীর অভাব ছিল না চতুর বুলবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও মিডিয়া ওয়াচ সহ দেশি বিদেশি শতাধিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। শেখ হাসিনাকে তোষামোদির বিনিময়ে বাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স, যদিও বিশেষ উদ্দেশ্যে সেটি করেন অন্যের নামে। অভিযোগ রয়েছে সেই একই লাইসেন্সের শেয়ার রংধনু গ্রুপ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি টিভি টুডে নামের সেই টেলিভিশন চ্যানেল। ইকবাল সুবান চৌধুরী, শফিকুর রহমান, মঞ্জুল হাসান বুলবুল আছে না, এরা সবাই তো আওয়ামী গভর্নমেন্টের সুবিধাভোগী। তারপরে যে মঞ্জুল ইসলাম যে ডিবিসির, এরা প্রত্যেকেই কিন্তু তাদের সাংবাদিকতা পেশাটাকে ইউজ করে টিভি লাইসেন্স দিছে। শফিকুর রহমানকে টিভি বাই করছে, মঞ্জুল হাসান বুলবুলকে টিভি বাই করছে। খোঁজ দিয়ে দেখেন অলরেডি টিভি বের না করে কয়জনের কাছ থেকে টাকা নিয়ে নিছে। রাজধানীর সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে এই বিতর্কিত সাংবাদিকের ফ্ল্যাট। ময়মনসিংহের এই বহুতল ভবনে রয়েছে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট। শেরপুরের এলাকাবাসীরা জানান ৭১ পূর্ববর্তী সময় থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। বুলবুলের আব্বা উনি ৭১ জামাতের সমর্থক ছিলেন। বুলবুলের চাচা আলতা মৌলভী জামাতের সক্রিয় সহযোগিতা ছিলেন। জামাতের চান্দা দিত, মাসিক নেশার দিত। এরপরে যে কী করে আওয়ামী লীগে গেল, এখন যে কী করতেছে এইটার সম্বন্ধে আর আমরাও তারা আনছি না। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খোশ গল্পে দেখা যায় দুর্নীতিবাজ এই সাংবাদিককে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে তার এই অবস্থান নিয়ে তখন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যারা সুযোগ নিছে, যারা সুযোগ খুঁজেছে, যারা পারে তারা ঢেউ গুনেও পারে। এবারে তো এই ফেসিবাদের 15 বছর তো ঢেউও লাগে নাই, চাইলেই পাওয়া যেত। যারা চাওয়ার তারা খাতির চাইছে, পাইছে, বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা দেখেন টাকা দিয়ে কী করবেন, এখন দেখেন এখন তো আর পালা বেড়াচ্ছেন। সাংবাদিক সব ধরাছোঁয়ার বাইরে থাকবে কেন? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকা থেকে মফস্বলের ধুলো ঝেড়ে ৮০ দশকে ঢাকায় আসেন বুলবুল। এরপর প্রুফ রিডার হিসেবে যোগ দেন দৈনিক সংগ্রামে। পরবর্তী ঠিকানা দৈনিক সংবাদের মফস্বল বিভাগ, যেখানে নানা জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাগিয়ে নেন শীর্ষ পদ। এরপর চাকরি করেন এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। ক্ষমতা চর্চায় সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকে বেছে নেন উচ্চাভিলাষী বুলবুল। মঞ্জুর হাসান বুলবুল তো আপনার বিএসএমএম এর সিনিয়র মেম্বারও ছিল এখানে, এবং এরা কিন্তু সবগুলি এগুলি কিন্তু তারা নিয়ন্ত্রণ করত। এবং এখানেও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক নানা কর্মকাণ্ড কিন্তু তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। আপনি দেখবেন অনেক সাংবাদিক নেতা আছে, এরা কোনো স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু তাদের কিন্তু জীবনযাপন কিন্তু একদম খুব জাঁকজমকপূর্ণভাবে চলে। আওয়ামী সরকারের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি ধামাচাপা দেয়া বিশ্বাসঘাতকদের একজন কথিত এই সিনিয়র সাংবাদিক। সাগর রুনি হত্যাকাণ্ড একটা বড় ধরনের আমাদের দেশের জন্য একটা অপরাধ। সেই অপরাধেরকে কেন্দ্র করে এরা কিন্তু আরেকবার বাণিজ্য করেছে। এই লোকগুলো, আমি যে লোকগুলোর নাম একটু আগে আপনি বললাম, এই লোকগুলো তখন তো সাংবাদিকতার নেতৃত্বে ছিল। তবে সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মঞ্জুরুল হাসান বুলবুল। আমার অ্যাকাউন্টে টাকা গেছে, এর থেকে ভুয়া তথ্য পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে বলে আমার নামে কোনো টেলিভিশন লাইসেন্স নাই, আমি কারো কাছে শেয়ার বিক্রি করে সেই শেয়ার বিক্রি করলে অনেক টাকা পাতাম, সেই ভুয়া তথ্য।
আমরা তো 21-এর সঙ্গেই ছিলাম ওইখানে। মালিকানা বদলের পরে কি হয়েছে এবং মালিকানার বদলের পিছনে কারা ছিল সেগুলি হয়তো অনেক কাহিনী আছে, সেগুলি সব জানিও না, কিন্তু আমি পেশাদারিত্বের সঙ্গে যতদিন থাকতে পেরেছি ততদিন থেকেছি। বহুরূপী এই সাংবাদিকের সম্পদের আয় ব্যয়ের প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য অধিদপ্তর বাতিল করেছে তার অ্যাক্রিডিটেশন কার্ড। অন্যান্যদের মধ্যে টিভি টুডের প্রধান সম্পাদক বুলবুলের ব্যাংক লেনদেন স্থগিত রেখে হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্রসঙ্গ। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 211 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। হাতে আছে 5 উইকেট। 70 রানে মাত্র 1 উইকেটে তৃতীয় দিন শুরু করা ক্যারিবিয়ানদের 146 রানে অল আউট করে বাংলাদেশ। পেসার নাহিদ রানা নেন 5টি উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি নাহিদের প্রথম 5 উইকেট শিকার। 2 উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান হাসান মাহমুদ। 1 বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। 18 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। খাতা খোলার আগে মাহমুদুল হাসান জয় আউট হলে বাকিরা দিয়েছেন সাহসিকতার পরিচয়। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। সক্ষমতা বাড়াতে চায় শাহ আমানত বিমানবন্দর। 2070 সালের মধ্যে 1 কোটি যাত্রী পরিবহনের পরিকল্পনা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। লক্ষ্য 2070 সালের মধ্যে 1 কোটি যাত্রী পরিবহন। তবে বিমানবন্দর আধুনিকায়নে এখনো অর্থের যোগান মেলেনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। জাপানের আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকের সহযোগিতায় 2020 সালে চট্টগ্রাম শাহ আমানতকে গড়ে তোলা হয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে। 2023 সালে যাত্রী পরিবহন করা হয় 16,10,428 জন। আর চলতি বছরের প্রথম 8 মাসে যাত্রী পরিবহন করা হয় 16,12,551 জন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ক্রমাগত যাত্রী বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। তবে যাত্রী সংখ্যা বাড়লেও সুযোগ সুবিধা না বাড়ায় এবার বিমানবন্দরের উন্নয়নে আগামী 50 বছরের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমাদের মেইন টার্মিনাল, রানওয়ে এবং আমাদের কার্গো ফ্যাসিলিটি আমরা 3টা স্টেপে আমাদের তারা মাস্টার প্ল্যান করছে। প্রথমটা হচ্ছে 2035 পর্যন্ত, তারপর 2055 এবং 2070, এই 3টা স্টেজে আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে। একসাথে 3টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। তবে 5 আগস্টের পর বিমানবন্দরের দায়িত্ব বিমান বাহিনী নেয়ার পর যাত্রী হয়রানি কিছুটা কমেছে। সিভিল এভিয়েশনের যে এস্টাবলিশমেন্ট যেটা আমরা পাস করেছে গভর্নমেন্ট, ওটা থেকে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউসলি চলমান আছে এবং ওই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী আমরা সব জনবল পেলে আমরা ইনশাল্লাহ আমরা 4-এর অধিক আন্তর্জাতিক ফ্লাইটকে অ্যাকোমোডেট করলে আমরা সক্ষম হব। বিমানবন্দরের যাত্রীদের কার্গো পরিবহনে শুল্ক কর্মকর্তাদের কড়াকড়ি আরোপে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী শিল্পপতিরা। একই অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষেরও। কাস্টমস যদি বিষয়টা একটু উদারভাবে দেখতে হবে। এখানে যদি 5 জনে 500 কেজি একটা ইনভয়েস আনে, এটা হয়তো সে কস্ট ইফেক্টিভ হচ্ছে, তার জন্য কম খরচে আনতে পারতেছে। তো সেক্ষেত্রে এটা তো তার জন্য একটা উপকারী হচ্ছে। বরং আমাদের যারা ইম্পোর্ট করেন বা কাস্টমের সঙ্গে তাদের মনে হয় একটা আইনগত কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে এখন ইম্পোর্টটা মোটামুটি বন্ধ আছে বলতে হবে, বাট এক্সপোর্টটা আগের মতোই পূর্ণগতিতে চলছে। এটা আমরা বন্ধ করছি না, এটা আইনে বলে দেওয়া আছে 100 কেজি, আমরা কিন্তু বন্ধ করছি না। তো আমরা যদি 100 কেজির যদি 100 জন ডিক্লেয়ার করে আমার কোনো সমস্যা নাই। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 2023 সালে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করেছে 8,232টি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, 11 জনের প্রাণহানি। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক খবর।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে 11 জন। হিজবুল্লাহর রকেট ফায়ারের জবাবে দক্ষিণ লেবাননের নাবাতি জেলায় বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণাঞ্চলের দুটি শহর হ্যারিস ও তালুসায় ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যত সন্ত্রাসী কাজ করবে তার জবাব আরও কঠোর হবে। এদিকে ফ্রান্স একটি রিপোর্টে জানিয়েছে ইসরায়েল এ পর্যন্ত 52 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অপরাধ করেছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা 33 জন জিম্মিকে হত্যা করা হয়েছে। হামাসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এই তথ্য জানানো হয়। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নেত্রকোনায় ফসলের হাসপাতাল, 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড। পুরান ঢাকার সিক্কাটুলিতে সড়ক উন্নয়ন কাজে স্থবিরতা, চলাচলে বেড়েছে ঝুঁকি। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে 211 রানের লিড হাতে, 5 উইকেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার মতন রইল। একুশের সাথে